আসসালামু আলাইকুম সবাইকে। অচেনা ভালোবাসা গল্পের 10 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সুপারমার্কেট থেকে অনেক জিনিসপত্র কিনে বাসায় ফিরতে ফিরতে প্রায় দুপুর 3টা বেজে যায় নীরবদের। বাসায় এসেই কিনে বেডটা বিছিয়ে শুয়ে পড়লো। ফেনও নেই যে গরম থেকে রক্ষা পাবে। ওমা আর জোনাকি মিলে সব জিনিসপত্র গুছিয়ে রাখছিল। তারা সবাই বাইরে থেকে এসে খেয়েছে, তাই আপাতত পেটটা শান্তিতেই আছে। এত সবের মাঝে জোনাকির হঠাৎ স্নিগ্ধের কথা মনে পড়ে গেল। কেন মনে পড়লো জানে না, কিন্তু হঠাৎ সে নামটা উকি দিতে লাগলো। সে উমার কাছ থেকে চলে আসে। তার কাছে নিজের কোনো ফোন নেই, একটা ছিল তাও বাবা আছাড় মেরে ভেঙে ফেলেছে, তারপর আর ব্যবহার করা হয়নি। নীরবের কাছে গিয়ে দেখে সেই চোখের উপর হাত দিয়ে ঘুমাচ্ছে। ক্লান্ত ছিল তাই হয়তো শোয়ার সাথে সাথেই ঘুম চলে এসেছে। জোনাকি ভাইয়ের ফোনটা বেড থেকে নিয়ে নিজের ঘরের বারান্দায় চলে আসে আর ফোনের কন্ট্যাক্ট নাম্বারে গিয়ে হাফসার নাম্বার খোঁজার চেষ্টা করে। শেষবার কখন তাদের কথা হয়েছিল তাও মনে নেই। অবশ্য বাসায় থাকাকালীন তখন হাফসা আসতো প্রায়ই তার সাথে দেখা করতে। ভার্সিটি আলাদা হওয়ার কারণে সে সময়টাও দেখা হয় না তাদের। আবার ফোনটা ভাঙার পরে কলও কথা হয় না। খুঁজে খুঁজে হাফসা নামটা পেল আর সাথে সাথে কল দিল। ফোন রিং বাজতে সে কানের কাছে ধরলো সেটা। ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করলো হাফসার। এই মেয়েকে আজ সে কোনোভাবেই ছাড়বে না। কত বড় ফাজিল হলে এমন কাজ করে, তাও আবার নিজেরই বান্ধবীর সাথে। তারপর বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। জোনাকির আগে ফেটে পড়ে আর বলে, ওয়ালাইকুম আসসালাম, তবে ভাইয়া নয়, আমি ভাইয়ার বোন বলছি। হাফসা বলল, তুই? জোনাকি, আমাকে এতদিন পর মনে পড়লো তোর। শালি, ভাইয়ের বিয়ে খেতে গেলি যে আর আসার কোনো খবরই নাই তোর। জোনাকি বলল, এমন কাজ করেছিস যে না মনে করে পারলাম না। হাফসা বলল, কি ভালো কাজ করে ফেলেছি আমি? জোনাকি বলল, আমার ডায়েরিটা তোর কাছে কিভাবে গেল? অপর পাশ থেকে কিছুক্ষণ কোনো শব্দ শোনা গেল না। তারপর ধীরে ধীরে হাফসা বলল, আসলে হয়েছে কি, গতবার তোর বাসায় গিয়ে এনেছিলাম, তুই তো দিতি না, তাই আর কি। জোনাকি বলল, ওহ, তার জন্য এমন কাজ করবি? নিয়ে গিয়েছিস ভালো কথা, সেটা পাবলিকের সামনে অ্যানাউন্সমেন্ট কেন করলি তুই? এগুলো তোর কাছে মজা মনে হয় নাকি? হাফসা বলল, জোনাকি রেগে যাচ্ছিস কেন? তুই তো জানিস আমার রেডিও শুনতে কত ভালো লাগে। আর সেখানে রায়হান আমার ফেভারিট। আর যে রায়হান, আজকে একটা ভালোই সুযোগ পেয়েছিলাম শুতে লাইভে তার সাথে কথা বলার। জোনাকি বলল, তার জন্যই তুই আমার ডায়েরি লেখাগুলো শুনিয়ে দিলি? হাফসা বলল, এমন করছিস কেন? আমি তো ভেবেছিলাম স্নিগ্ধ ভাইয়াটা যদি কোনো জায়গা থেকে এই ডায়েরিটা সম্পর্কে শুনে, তাহলে নিশ্চয়ই সে বুঝে যাবে তুই তাকে কতটা ভালোবাসিস আজও, আর ছুটে আসবে তোর কাছে। জোনাকি বলল, সে শুনেছে, এমনকি আমার সামনে সে এই ডায়েরিতে থাকা প্রত্যেকটা কথা শুনেছে, কিন্তু সে ছুটে আসেনি। বলতে বলতে পাশ ফিরে তাকালো জোনাকি। বারান্দার দরজায় স্নিগ্ধকে নিজের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল জোনাকি। স্নিগ্ধ এগিয়ে আসলো বারান্দার দরজা থেকে আর দাঁড়ালো ঠিক জোনাকির পাশে। জোনাকি বিস্মিত হলো। ফোনের অপর পাশ থেকে হাফসা হেলো হেলো করতেছে, কিন্তু জোনাকির দিক থেকে কোনো উত্তর পেল না। এক পর্যায়ে কলটা কেটে দিল সে। স্নিগ্ধ গ্রিলের সামনে এসে দাঁড়িয়ে বাইরের দিকে দৃষ্টিপাত করলো। জোনাকি ফোনটা কান থেকে নামিয়ে একটা শুকনো ঢুক গিলল। তাহলে কি স্নিগ্ধ শুনে গেছে সবটা? সে কি করবে বুঝে উঠতে পারছিল না, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকলো। স্নিগ্ধের পাশ থেকে কোনো উত্তর না পেয়ে ভাবলো সেখান থেকে চলে যাবে, কিন্তু তার পা এগিয়ে নেওয়ার আগে স্নিগ্ধ ভরাট কণ্ঠে বলল, কার সাথে কথা বলছিলে? কথাটা শুনে যেন জোনাকি কিছুক্ষণের জন্য মরুভূমি তৈরি হওয়া মনটায় পানি আসলো। তাহলে কি স্নিগ্ধ কিছুই শুনেনি? সে নিজেকে ধাতস্থ করে ধীরে ধীরে বলল, আমার এক ফ্রেন্ড ছিল। স্নিগ্ধ বলল, ও। জোনাকি জি বলে চলে যাবে ভেবে মুখটা খুলবে, ঠিক তখন স্নিগ্ধ আবারও তার গম্ভীর ভরাট কণ্ঠে বলল, হাফসা। জোনাকির চোখ বড় বড় আকার ধারণ করলো। তাহলে কি সে সবটা শুনে ফেলেছে? কোনোভাবে কি বুঝে গেছে রেডিওর সেই মেয়েটা হাফসা ছিল? জোনাকির গলা শুকিয়ে কাটকাট হয়ে যায়। তার গলা থেকে আর কোনো উত্তর আসে না। স্নিগ্ধ বাহির থেকে দৃষ্টি সরিয়ে তার দিকে দৃষ্টিপাত করলো। জোনাকির মাথা নিচু করে মেঝের সাথে পা ঘষছিল। স্নিগ্ধ তার কিছুটা কাছে এগিয়ে আসলো। এক হাত দূরত্ব তাদের মধ্যে। স্নিগ্ধকে নিজের কাছে দাঁড়াতে দেখে জোনাকি বিস্ময় নিয়ে মাথা উঁচু করে তাকালো। স্নিগ্ধের মুখটা খুব স্বাভাবিক, অথচ তাকে দেখে মনে হচ্ছে যেন জেল পালানো আসামি। স্নিগ্ধ বলল, আমার মনে হলো হাফসা, তাই জিজ্ঞেস করছি, এভাবে ধরা খেয়ে যাওয়ার মতো তো কিছু বলিনি। জোনাকি বুঝলো না স্নিগ্ধ ঠিক কি বুঝালো। তার কথার মাঝে সন্দেহ প্রকাশ পাচ্ছে তা তো নিশ্চিত, তাই কথা ঘোরানোর জন্য বলল, আপনি কখন এসেছেন স্নিগ্ধ ভাই? স্নিগ্ধ জোনাকির দিকে তাকিয়ে হাসলো। হাত দিয়ে ডান পাশের ভ্রুটায় হাত বোলাতে বোলাতে জোনাকির দিকে তাকিয়ে বলল, ইউ নো হোয়াট জোনাকি, আমি সহজে কিছু বলি না, হোক সেটা যতই পুরনো কথা, তাই নিজেকে আর যাই হোক আমার সামনে লুকানোর চেষ্টা করবে না। জোনাকি ইনিয়ে বিনিয়ে বলতে লাগলো, কি বলছেন স্নিগ্ধ ভাই, কেন লুকাতে যাব? ভাইয়া কোথায়, সে কি জানে আপনি এসেছেন? চলুন। বলে চলে যাওয়ার জন্য পা বাড়াতে স্নিগ্ধ জোনাকির হাতে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে। হঠাৎ এমন হয় জোনাকি ব্যালেন্স রাখতে না পেরে থুবড়ে পড়ে স্নিগ্ধের বুকে। তার চোখ জোড়া বড় বড় আকার ধারণ করে। স্নিগ্ধ তার হাত জোড়া পেছন দিকে এক হাত দিয়ে ধরে রাখে, যার ফলে সে নাড়াচাড়া করেও নিজেকে ছাড়াতে পারে না। হুট করে স্নিগ্ধের এমন আচরণ হজম হলো না জোনাকির। সে কিছুটা বিরক্তিকর সুরেই বলল, স্নিগ্ধ ভাই করছেনটা কি, ছাড়ুন আমাকে। বলে আবারও নিজেকে ছাড়াতে লাগলো। স্নিগ্ধ ঠোঁট কামড়ে হাসলো। তবে জোনাকির কোনো কথার প্রভাবই তার উপর পড়লো না। সে তার মতো করে ঠাই দাঁড়িয়ে আছে। জোনাকি আবারও বলল, আশ্চর্য মানুষ তো আপনি, আমাকে এভাবে কেন দাঁড়িয়ে আছেন ধরে? এবার স্নিগ্ধ বাঁকা হেসে বলল, তাহলে তুমি কি চাও, এভাবে ধরে দাঁড়িয়ে না থেকে অন্য কিছু করব? জোনাকি সামান্য পরিমাণও আশা করিনি এমন লাগামহীন কথা, তাও আবার স্নিগ্ধের কাছ থেকে। সে চোখ জোড়া বড় বড় করে তাকায় তার দিকে। এবার তার নাড়াচাড়াটা আরো দ্বিগুণ বেড়ে যায়, কিন্তু তার এই পিঁপড়ার মতো নড়চড় কিছুটাও নাড়াতে পারছে না সামনে থাকা বলিষ্ঠ দেহের অধিকারী স্নিগ্ধকে। জোনাকি রাগ মিশ্রিত কণ্ঠে বলল, স্নিগ্ধ ভাই আপনি তো প্রচন্ড লাগামহীন হয়ে গেছেন, আমার সাথে এমন করে কথা বলছেন কেন? ছাড়ুন আমায়, না হয় আমি চিৎকার করব। স্নিগ্ধ বলল, চিৎকার করো, আমি কি না করেছি? ওটা তোমার পার্সোনাল ম্যাটার, ইচ্ছা করলে মাইক নিয়ে এসে চিৎকার করো,
আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, ভাবলেশীন ভাবে বলল স্নিগ্ধ। এদিকে জোনাকির শ্বাস ঘন হয়ে আসছে। জীবনে কোনো ছেলের এতটা কাছে সে যায়নি, সেখানে নিজেরই ভালোবাসার মানুষের এতটা কাছে গিয়ে তার অবস্থা নাজেহাল হয়ে যাচ্ছে। জোনাকি যে চিৎকার করবে না সেটা জোনাকি নিজেও জানে, তাই খুব বিরক্ত হলো সে নরম কণ্ঠে বলল, আচ্ছা স্নিগ্ধ ভাই, আপনার পায়ে পড়ি, ছেড়ে দিন আমায়। স্নিগ্ধ জোনাকির চোখের দিকে তাকালো। জোনাকি তার দিকেই তাকিয়েছিল, তাই দুজনের চোখ জোড়া মিলিত হয়ে গেল। জোনাকি একটা ঢুক গিলে অন্যদিকে ফিরে তাকাই। স্নিগ্ধ বলল, জোনাকি জানো আমি তোমার কাঁধে একটা তেলাপোকা রেখে দিয়েছি, বলে জোনাকিকে ছেড়ে দিল। জোনাকি চোখ বড় বড় করে হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে চিৎকার করে উঠলো, আর এদিকে ওদিক লাফাতে লাগলো। আর এদিকে স্নিগ্ধ আরামসে গ্রিলে ভর দিয়ে দাঁড়িয়ে বুকে দুই হাত গুজে দাঁড়িয়ে তার লাফানি দেখছে। লাফাতে লাফাতে সে স্নিগ্ধের কাছে গিয়ে তার হাত ধরে বলতে থাকে, স্নিগ্ধ ভাই প্লিজ, কোথায় তেলাপোকা, প্লিজ আমাকে বাঁচান, প্লিজ কোথায়? এটা এপাশে নেই, দেখুন না এই পাশে আছে নাকি? স্নিগ্ধ ভাই আমার চুলের কাজটাই কেমন করছে সেখানে, এমন আবল তাবল বকতে লাগলো সে। এদিকে স্নিগ্ধ তো হাসতেই আছে, যাকে বলে পেট ফাটানো হাসি। এদিকে জোনাকির চিৎকার শুনে উমা নীরব সেখানে উপস্থিত হয়। জোনাকি ভাইকে দেখে ভাইকে জড়িয়ে ধরে আর হাঁপাতে লাগে। উমা বলে, কি হয়েছে ভাইয়া, জোনাকি ভয় পাচ্ছে কেন, আর তুমি বা এমন করে হাসছো কেন? স্নিগ্ধ নিজের হাসিটা নিয়ন্ত্রণে আনলো আর নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। অনেকদিন পর পেট ফাটানো হাসি দিল সে। এখন আবার উমার নীরব চলে আসছে। সে হাসিটা গায়েব করে স্বাভাবিকভাবে বলল, ভাবি আমি ওকে বাদর বলেছিলাম, তাই সে প্রমাণ দেওয়ার জন্য লাফাতে লাগলো, এই আর কি। নীরব আর উমা অবাক চোখে জোনাকি আর স্নিগ্ধের দিকে তাকালো। এই কেমন কথা আবার? জোনাকির আগে ফেটে পড়লো আর নীরবকে ছেড়ে দিয়ে দাঁড়ালো আর বলল, স্নিগ্ধ ভাই মিথ্যা বলছেন কেন? আপনি বলেছিলেন আমার কাছে তেলাপোকা রেখেছেন, তাই তো ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আপনি ফাঁকিবাজ লোক, মিথ্যা বলছেন আমায়। সবাই বুঝলো আসল কাহিনীটা কি। নীরব স্নিগ্ধের কাছে গিয়ে বলল, ভাই আমার বোনটা কি তোর আগের জন্মের শত্রু ছিল? এমন ভাবে তো বাদরও লাফাই না যা তুই আমার বোনকে লাফিয়েছিস। সবাই না চাইতেও হেসে ফেললো। এদিকে জোনাকির মুখটা চুপসে যায়, তার ভাই তাকে ওইভাবে বচাচ্ছে। সে কিছু না বলে একবার স্নিগ্ধের হাসি হাসি মুখখানা দেখে চলে আসলো সেখান থেকে। আর এদিকে কিছুক্ষণ আগে জোনাকিরা সবাই স্নিগ্ধের গাড়ি করে বাড়ি ফিরেছে। স্নিগ্ধের সাথে এর মধ্যে তার কথা হয়নি, তবে স্নিগ্ধ তার দিকে অনেকবার তাকিয়েছে, সেটা সে খেয়াল করেছে, তবে কিছু বলার প্রয়োজন বোধ মনে করেনি। বাড়ি ফিরে লিপির সাথে দেখা করে তারা নিজ নিজ ঘরে চলে যায়। জোনাকি এসে ওয়াশরুমে ঢুকে পড়ে গোসল করার জন্য। সকালে গোসল করেছে, কিন্তু এই মুহূর্তে আবার গোসল না করলে তার জান বেরিয়ে যাবে গরমে, তাই সে ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে গোসলটা সেরে নিল। গোসল করে এসে সোজা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। হ্যাঁ, যা ভেবেছে তাই। তার মাঝে মাঝে লজ্জা কাজ করছে। সে নিজের দুই হাত সামনে নিয়ে এসে দেখতে লাগলো তাদের, আবার প্রশ্নবোধক চাহনি দিয়ে বলল, আপনারা স্পর্শ পেয়েছেন তার, তাই না? কিন্তু আমি লজ্জা পাচ্ছি কেন? গোসলটাও তো শান্তিমতো করতে দিলেন না আপনারা বারবার সামনে চলে আসছিলেন আর আমাকে মনে করিয়ে দিচ্ছিলেন একটা মানুষ আপনাদের মতো শক্ত করে নিজের হাতের বাঁধনে নিয়েছিল। বলে ঠোঁট উল্টালো, নিজেকে পাগল পাগল লাগছে। শেষ পর্যন্ত নিজের হাতের সাথেই কথা বলতে হচ্ছে তাকে। ওই হাত দুটি কি শুনতে পাচ্ছে তার কথা? একদম না। তবে এটা তো সত্যি তাকে শাস্তি দিচ্ছিল না, বারবার সেই দৃশ্যটাকে মনে করিয়ে দিচ্ছিল। সামান্য হাতই তো ধরেছে, এত ভাবাভাবির কি আছে ভেবে আয়নার সামনে থেকে সরে দাঁড়ালো আর বিছানার উপর রাখা কয়েকটা শপিং ব্যাগের দিকে তাকালো। সেগুলোতে কয়েকটা কুর্তি আছে। নীরব আজ তাকে এগুলো নিয়ে দিয়েছিল। সে এগুলো নিয়ে ঠিকঠাক ভাবে ব্যাগে রেখে দিল। দরজায় ঠক ঠক আওয়াজ শুনে দরজার দিকে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দেয় সে। সামনে রহিমা খালাকে দেখে বলে, আন্টি আপনি, কিছু হয়েছে বলুন। রহিমা বলল, তোমাকে ডাকতেছে নিচে চলো। কখন আসছো? এখনো তো কিছুই খেলে না, আসো এখন, বলে তিনি চলে গেলেন। যেন কোনো কিছুর তাড়া ছিল। জোনাকিও ভেতরে গিয়ে ওড়নাটা ভালোভাবে গায়ে জড়িয়ে নিয়ে বেরিয়ে পড়লো ঘর থেকে। বসার ঘরে যেতেই বাড়ির সকলকে সেখানে উপস্থিত হতে দেখলো। কথার আসর বসিয়েছেন সকলেই, সেখানে রায়ানও উপস্থিত ছিল। জোনাকি সবাইকে একবার দেখে নিয়ে এগিয়ে যায় রিয়া আর উমার কাছে। স্নিগ্ধ সোফায় একপাশে বসে ল্যাপটপে কোনো কিছু করছিল খুব মনোযোগ দিয়ে, আর তার পাশেই বসে জামান রহমান, নীরব আর রায়হান, তারা সবাই মিলে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করছে। এদিকে সোফার অন্য পাশে ছোট বসার টেবিলে চেয়ারে লিপি রহমান, রিয়া আর উমা বসে গল্প করতে করতে চা খাচ্ছিল। জোনাকি যেতেই তারা তাকে সেখানে বসতে বলে চা এগিয়ে দেয়। যেহেতু এখন সন্ধ্যার সময়, তাই চা খাওয়াটাই ভালো মনে করেছে সবাই। আড্ডা দিতে দিতে লিপি জোনাকির দিকে তাকিয়ে বলল, জোনাকি সকালে না গোসল করলি, এখন আবার গোসল করেছিস? ঠান্ডা লেগে যাবে তো। জোনাকি চায়ের কাপে চুমুক দিচ্ছিল, তখন লিপি এই কথা বলতেই ধোয়া ওঠা চায়ের কাপটা টেবিলের উপর রেখে বলল, আন্টি খুব গরম পড়েছে, আর বাইরে থেকে আসার পর আরো বেশি গরম লাগছিল, তাই এখন গোসল করে নিয়েছি। লিপি রহমান বলল, বুঝেছি, তাহলে সকালে গোসল না করে যাওয়া উচিত ছিল। এখন একদিনে দুইবার গোসল করাটা কি ঠিক হলো বল? জোনাকি বলল, হ্যাঁ আন্টি জানি তো। এভাবে আরো বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে লাগলো তারা। রায়হান জোনাকিকে এতক্ষণ দেখেনি, কিংবা বলা যায় কথার দরুন খেয়াল করেনি। সে নীরবদের মাঝ থেকে উঠে দাঁড়ায় আর মেয়েদের মাঝে গিয়ে দাঁড়ায়। জোনাকির দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলে, কি অবস্থা মিস জোনাক? জোনাকি তাকালো রায়হানের দিকে, স্বাভাবিকভাবে হাসলো সে। তারপর বলল, জি ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? রায়হান বলল, তোমাকে দেখে কি আর খারাপ থাকতে পারি? জোনাকি সহ সবাই হাসলো, কিন্তু কথাটা কেউ অন্যভাবে নেয়নি, তাই সবাই স্বাভাবিকই রইলো। কিন্তু এত কিছু মাঝে স্নিগ্ধ একবার তাকালো রায়হান আর জোনাকির দিকে, তারপর আবার কাজে ব্যস্ত হয়ে পড়লো। রায়হান একটা সিঙ্গেল সোফাকে টেবিলটার পাশে এসে বসে পড়লো জোনাকির পাশে। তারপর বলল, তো জোনাকি ভার্সিটি কখন থেকে যাচ্ছ? জোনাকি কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, ওইটা তো ঠিক বলতে পারছি না, আসলে এখন তো আমাদের নতুন বাসায় শিফট হতে হবে, তারপর আর কি। রায়হান বলল, ওকে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। জোনাকি বিস্মিত হয়ে তাকালো
তার দিকে আর বলল, সারপ্রাইজ? রায়হান বলল, হ্যাঁ সারপ্রাইজ, ভার্সিটি যেদিন যাবে সেদিন পাবে, বলেই হাসলো আর উঠে দাঁড়ালো সেখান থেকে। জোনাকি বলল, কি সারপ্রাইজ ভাইয়া, সেটা তো বলুন। রায়হান বলল, সারপ্রাইজ ইজ সারপ্রাইজ জোনাকি, বললে কি আর সেটা সারপ্রাইজ বলা যাবে নাকি, অপেক্ষা করো, বলে আবার নীরবদের মাঝে চলে গেল। জোনাকি কিছুক্ষণ তাকিয়ে রইল সেদিকে। হঠাৎ কিসের সারপ্রাইজের কথা বললো রায়হান, বুঝলো না সে। স্নিগ্ধের দিকে তাকাতে দেখলো সে তার দিকেই তাকিয়ে আছে। জোনাকি তার দিকে তাকালেও সে দৃষ্টি সরালো না, তার দিকেই তাকিয়ে রইল। জোনাকি নিজেই চোখ সরিয়ে নেয় আর সেখান থেকে উঠে চলে আসে। আপাতত তার আড্ডা দিতে মন চাইছে না, সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে এই বাড়ির বড় ছাদে চলে আসে। ছাদটা অনেক বড়, অনেকটা খোলামেলা জায়গা, ছাদের একপাশে একটা হলদে লাইট আছে তাই অন্ধকারটাও কম। রাতের অন্ধকারের আকাশ, কিছুটা মেঘও দেখা যাচ্ছে, চাঁদের আনাগোনা একদম নেই, তারার আওয়াজ লুকোচুরি খেলছে না। সারাদিন গরম পড়লো অথচ এখন বৃষ্টি হবে বলে মনে হচ্ছে। আল্লাহর এক নিয়ামত, গরমের অস্থিরতা কমানোর জন্য এই বৃষ্টি এক প্রকার শান্তি নিয়ে আসে মানুষের জন্য। জোনাকি ছাদের রেলিং ধরে এসবই ভাবছিল। হালকা হালকা ঠান্ডা বাতাস প্রবাহ হচ্ছে, যার কারণে তার ঘুমটাটা পড়ে যায় আর সামনে থাকা ছোট চুলগুলো উড়ে উড়ে চোখের সামনে চলে আসছে। সবসময়ের মতো আজও নিজের চুলগুলোকে উঠতে বাধা দিল না সে। অদ্ভুতভাবে তার জীবনটা হঠাৎ করেই পাল্টে গেল। দিনগুলো হয়তো শুরুই হয়েছিল স্নিগ্ধকে দিয়ে, যেদিন থেকে তাদের দেখা হয় সেদিন থেকে একটু একটু করে অনেকটাই পরিবর্তন আসে তার জীবনে। কিন্তু এই ভালো থাকাটা কি আদৌ টেকে থাকবে নাকি ক্ষণস্থায়ী হবে? নিজের পেছনে কারো উপস্থিতি টের পেয়ে জোনাকি পেছন ফিরে তাকায়। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে। কমেন্ট বক্সে আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন। তো সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওতে একটা লাইক দেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।